বাধা তথ্য প্রবাহে আমরা আগে যেভাবে বাধাগ্রস্ত হয়েছিলাম, থ্রেড দেওয়া হতো, একে ডাকা যাবে না, তাকে ডাকা যাবে না, অনুষ্ঠানে এই তথ্য এই বিষয়ে কথা বলা যাবে না, এই ধরনের চেষ্টা করতো, যার পরিপ্রেক্ষিতে একটা সময় আমি আসলে কাজ করা, আপনি জানেন যে কাজ করা বন্ধ করতে বাধ্য হই। এই রকম বাধা তো নেই, এমনকি আমি বলতে পারি যে আজ পর্যন্ত আমার কাছে এরকম কোনো অনুরোধ বা ভয় হোয়াট এভার উই সে কখনো আসেনি যে এই বিষয়ে আপনি কথা বলতে পারবেন না। তাহলে কেন গণমাধ্যমে এই তথ্যগুলো আসছে না? আমি একটু মেহেদী হাসান পলাশ আপনাকে শুনতে চাই, কারণ আপনি তো এই বিষয়টা নিয়ে কাজ করছেন। আমরা আসলেও কিন্তু এই তথ্যগুলো পাই না, এবং গণতন্ত্রহীনতার সংকট যেটা, সেটা তো সবার ক্ষেত্রেই আছে, কিন্তু কেন আসলে পাহাড়ি বা আদিবাসীরা অনেক বেশি সেই সংকটে আছে? আপনার বিশ্লেষণ শুনে। ধন্যবাদ। প্রথমে আমি যারা গতকালের ঘটনায় মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। আপনার শব্দে একটা জায়গায় আপনি আদিবাসী শব্দটা ব্যবহার করেছেন, আমি এটার মানে প্রতিবাদ করছি, বা আমি মনে করি আপনি একটু কারেকশন করবেন, কারণ বাংলাদেশে আমরা বাঙালিরা আদিবাসী, বাট সেই বিতর্কে আমি যাব না। আপনার প্রশ্নে যাই, তাহলে কি বলবো বলেন। বাংলাদেশে আমরা সাংবিধানিকভাবে তাদের বলছি ক্ষুদ্র নৃগোষ্ঠী, ইংলিশে বলা হয়েছে ট্রাইবাল। তাহলে আমরা কি আমাদেরকে বলবো বৃহৎ নৃগোষ্ঠী? না, ক্ষুদ্র নৃগোষ্ঠী আর বৃহৎ নৃগোষ্ঠী অবশ্যই, মানে জনসংখ্যাগতভাবে যদি বলেন তাহলে অবশ্যই আমরা বৃহৎ নৃগোষ্ঠী। আবার এটা তো সারা দুনিয়াতেই এই টার্ম আছে, ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বলে না, বাট ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে এটা না যে তারা হীন, তাই না? আমরা যখন সিঙ্গাপুরকে ক্ষুদ্র দেশ বলি, তার মানে এটা সিঙ্গাপুর নিচু দেশ, হীন দেশ। ক্ষুদ্র মানে এটা না, মানে ক্ষুদ্র এটা অ্যাজ পার পপুলেশন। আচ্ছা, ঠিক আছে, এই বিতর্ক আছে যে আদিবাসী আসলে কারা, সেই বিতর্ক আছে, আমরা এই আলোচনায় আজকে যাচ্ছি না। বাট আপনি যেটা বললেন যে তথ্য পাওয়া যাচ্ছে না, আমি এখন আপনি কালবেলা অনলাইনে ঢোকেন, যারা মারা গিয়েছেন তাদের নাম আছে, সেখানে আছে অলরেডি, এটা কিন্তু চলে এসছে মিডিয়াতে। এখন প্রশ্নটা হলো যে আপনি বললেন কালকে যে বিবৃতিটা দেয়া হয়েছে বা কেন তথ্য পাওয়া যায় না, আমি তো মনে করেছি বা আমি দেখেছি, যেহেতু আমি ওই অঞ্চল নিয়ে মানে একেবারে সার্বক্ষণিক কাজ করি বা এটার সাথে জড়িত থাকি, আমার কাছে তথ্য পেতে কখনোই কোনো সমস্যা হয় না, বা আমি কখনোই কোনো বাধার সম্মুখীন হইনি। কিভাবে পান আপনি? মানে সব পত্রিকায় পেয়ে যাচ্ছেন? সব জায়গায় না, সবাই তো পাচ্ছে, আমি যে একা পাচ্ছি তা তো না। আপনার ধরেন গতকাল থেকে যেটা ঘটেছে সব জায়গাতে এসছে, তো বাট হয়তো আচ্ছা শেষ করেন, আমি বলি হয়তো এমন কখনো হয় যে, যেমন হয়তো আমি যখন দুপুরের দিকে জানতে পারলাম যে কয়েকজন মারা গেছে, তখনকার পরিস্থিতিটা ওখানে এরকমই যে ওই আমার নিজের কাছেই মনে হয়েছে যে এই সময় যদি আমি মানে সবাই রাস্তায় এবং অনেক লোক, যে একটা সিচুয়েশন আরও খারাপ দিকে যাবে। আমরা একটু পরে গিয়ে নিউজটা, আমি এটা নিজের কাছেই মনে হয়েছে, নিজস্ব দায়বদ্ধতার থেকে আমি এটা করেছি যে এই সিচুয়েশনে এটা বললে আরও খারাপ পরিস্থিতি হতে পারে, কারণ আমরা তো সাংবাদিক, আবার আমরা হিউম্যান বিইং, আমরা আবার রেসপন্সিবল নাগরিকও, সিটিজেনও, সেটা একটা ব্যাপার। তার মানে আপনি বলছেন যে সেই জায়গা থেকে, যেটা রেসপন্সিবিলিটি জায়গা থেকে, সাংবাদিকরা সবাই এই ট্রিটমেন্টটাই, খবরের সবার কথা বলতে পারি না, আমি আমার কথা বলতে পারি, বাট তথ্যের যে জানা যায় না, এটা আমি কখনোই দেখি নাই, এবং আমি কখনোই কোনো তথ্যের বাধার সম্মুখীন আমি হইনি। আমার মনে হয় যে আলতাফ পারভেজ যে কথাটি বলেছেন সেটা ঠিক, আপনি যেভাবে পাচ্ছেন তথ্য পেতে চাইলে সেটা একটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, কিন্তু আমার মনে হয় যে যেটা আলতাফ পারভেজ বলতে চেয়েছেন যে ট্রিটমেন্টের কথা, আপনি যখন পত্রিকায় যাবেন, আপনি এই যে একটা বড় ঘটনা ঘটলো, সেই ঘটনাটা আপনি ক্লিক করলেই সেই খবরটা কিভাবে পাবেন, গুরুত্বের সহকারে পাবেন কিনা, সবগুলো পত্রিকা কি আসলে এইভাবে ডিটেইলে নাম ধাম দিয়ে চেপেছে কিনা, সেই কথাটি সকালে কোনো প্রিন্ট ভার্সনে বাংলাদেশের কোনো কাগজ, আজকে সকালবেলাই তো কাগজ বের হয়, ছাপা কাগজ, আপনি কোনো একটা কাগজের নাম বলতে পারবেন না যেখানে নাম সহ ছাপা না। আমি এটার জবাব দিই, সেটা হলো যে কালকে মানে একেবারে রাত পর্যন্ত আপনার ওইখানকার আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল, যার ফলে সেই কাজটা কিন্তু সম্ভব হয়নি। আজকে যেহেতু কিছুটা পরিস্থিতি শান্ত, আজকে কিন্তু তাদেরকে যখন হসপিটালে তাদেরকে এখন মানে ময়নাতদন্ত হচ্ছে, কারণ কালকে এটা ময়নাতদন্ত করা সম্ভব ছিল না, কারণ লাশ তো আর, আপনি যে ভূমিকাতে বললেন যে লাশ পাওয়া যায় না, লাশ তো আর কেউ রাখে না, বাট যখন একটা অস্বাভাবিক মৃত্যু হয়, রাষ্ট্রের দায়িত্ব তো সেটাকে ময়নাতদন্ত করা, এবং তার যে রাষ্ট্রীয় যে প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলো সম্পন্ন করেই কিন্তু লাশ, যাদের লাশ তাদেরকে দেয়া হয় বা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মানে লাশ পাওয়া যায় না এটা কিন্তু আমি কোথাও বলি নাই।
না, আমি বলছি যে মাইকেল যে লাশগুলো সারেন্ডার হয়নি, আপনি একটা ইয়ের মধ্যে বলেছিলেন, মানে আপনার ভূমিকার মধ্যে। আমার মনে হয় আমরা একটা অনুষ্ঠান শুরুর আগে আলোচনা করছিলাম যে লাশগুলো হস্তান্তর কখন হবে বা করা তো হয়েছে কিনা। এইটা বিষয়টা এরকম যে ওই এখনো আমরা ওই ধৈর্যটুকু তো রাখতে হবে, কারণ লাশ সাথে সাথে একটা অস্বাভাবিক মৃত্যুর পরে তো লাশ সাথে সাথে হস্তান্তর করা হয় না। রাষ্ট্রের কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো করা হচ্ছে আমি যতদূর জানি। হয়তো আমি আমার প্রতিনিধির সাথে কথা বলেছি, প্রসেস হচ্ছে, হয়তো আজ রাতে বা আগামীকাল এই লাশগুলো যাদের পরিবার তাদের কাছে হস্তান্তর করা হবে বলে আমি জানি। আর আপনি যেটা বললেন যে ধর্ষণের যে বিষয়টা, সেটা নিয়ে আমি একটু কথা বলি। আমি একজন সাংবাদিক হিসেবে আমি যেটা দেখেছি সেটা হলো যে, বা খোঁজ নিয়েছি বা অনুসন্ধান করেছি, এটা আসলেই ওখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, একেবারেই ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই। এটা একটা অভিযোগের ভিত্তিতে এই ঘটনাটা ঘটেছে। এবং সেখানে ডাক্তার যিনি যে এই মানে ওই মহিলা মেয়ের করেছে, তদন্ত করেছে, সেই ডাক্তার একজন চাকমা, ওখানকার ডাক্তার ওখানকার, তিনি নিজে বিভিন্ন সরকারি লেভেলে ইনি বলছেন, কিন্তু এই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে তিনি মানে মেডিকেল রিপোর্ট দিতে ভয় পাচ্ছেন যে আমি মেডিকেল রিপোর্ট দিলে আমাকে মেরে ফেলবে না। দিস ইজ সিচুয়েশনটা এখানে দাঁড়িয়েছে। এখন আপনি যদি বলেন যে আমি কি করে এই কথাটা এতটা মানে স্পষ্ট করে বললাম, একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। সেটা হলো যে যে ঘটনার যে বর্ণনাগুলো আমরা পরীক্ষা করেছি, 9:30 সময় মেয়েটা তার ওখান থেকে বেরিয়েছে, মানে মেয়েটার বাড়ি এবং মানে তার যেখানে পড়াশোনা করেছে, মানে যেখানে প্রাইভেট পড়তে গেছে, 30 গজ দূরত্ব, এবং এটা শহরের রাস্তার পাশ দিয়ে। মেয়েটা 9টার থেকে 9:30 সময় চলে এসছে। 9:30 পর্যন্ত সে বাসায় যখন আসে নাই, সে তার ফ্যামিলি গেছে ওই মেয়ের কাছে, মেয়ের শিক্ষকের কাছে। শিক্ষক বলছে যে উনি তো 9টায় চলে গেছে। তখন খুঁজতে গিয়ে তারা আর পায় নাই। না পাওয়ার পরে পরবর্তীকালে তারা অন্য একটা জায়গায় গিয়ে, মানে তাদের যে এফআইআর, আমার কাছে এফআইআর কপি আছে, তো সেখানে তারা বলছে যে তারা অজ্ঞান অবস্থায় নিয়ে এসছে। এখন আমার যে একটা প্রশ্ন, যে শহরের একটা রাস্তায় 30 গজ দূরত্ব দুটো বাড়ির মাঝখানে, তো এখানে যদি সেই মেয়েটাকে 3 জন লোক মানে ধরতে যায়, মিনিমাম একটা চিৎকার দিলে হয় তার শিক্ষকের বাড়ি, অথবা মানে মানে তার নিজের বাড়ি, অথবা সেই যে বাড়ির পাশে যে রাস্তায় কেউ না কেউ জানতো যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে 3 জন লোক তাকে ধরে নিয়ে গেল, সে তাদেরকেও দেখে নাই, মানে তাদেরকেও চেনে নাই, ইভেন তারা পাহাড়ি না বাঙালি তাও সে বলতে পারে না। মামলার এফআইআরেও কিন্তু অজ্ঞাতনামা আছে, এবং তারা পাহাড়ি না বাঙালি কাউকে বলা হয় নাই। এর ভিতরেই আপনার যে মানে পাহাড়ি ওখানকার যে যারা এই মানে আন্দোলন করছে, তারা মোবাইলে একটা ছেলের ছবি, যার নাম হলো চয়নশীল, তার বাড়িতে গিয়ে বলছে যে তোমার আগে হামলা করেছে, ভাঙচুর করেছে, বলছে তোমার ছেলে এই রেপের সাথে জড়িত, তুমি এই ছেলেটাকে আমাদের হাতে তুলে দাও। তো ওই ফ্যামিলির লোকজন বলছে যে এই ছেলে তো এই ছেলে কাপ্তাই মানে টেকনিক্যাল কলেজে পড়ে, ও তো কাপ্তাইতে, বলে যে না তুমি এটা লুকানোর জন্য বলছো। তখন ও ভিডিও কলে তারা দেখায়, এবং ওরা যখন নিশ্চিত হয় যে এই তার ছেলে কাপ্তাইতে, তখন বলে তাহলে তোমার ছোট ছেলে এটা করেছে। দেন ছোট ছেলেকে ধরে নিয়ে এসে ওই মেয়ের সামনে দাঁড় করায়। মেয়ে বলে যে এটা হতে পারে, মেয়েটা বলে যে এটা হতে পারে। তার ভিত্তিতেই তারা এই ছেলেটাকে পুলিশের কাছে হস্তান্তর করে, এবং পুলিশ তাদেরকে নিয়ে গেছে, এবং আপনি জানেন যে তার চালান দেওয়ার পরে রিমান্ড চলছে, 6 দিনের কাজ চলছে। তাহলে এখন এই যে ধর্ষণের বিষয়টা, আপনি যখন একটা ধরে নিলাম যে যদি আমি লজিক্যালি ধরি যে এটা ধর্ষণ হয়েছে, তাহলে তো এটা উচিত ছিল যে আপনার যে বিচার প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে। অন্তত এই 6 দিনের রিমান্ডের পরে সরকার মানে কি চার্জশিট দেয় সেটা দেখার দরকার ছিল। তা না করে পরের দিন সকাল থেকেই দেখা গেল যে বিপুল পরিমাণ লোক আপনার রাস্তায় নেমে ব্লক দিয়ে ওখান থেকে সেনা হটাও, বাঙালি হটাও, বাঙালি ফেটাও। তো ধর্ষণের সাথে তো বাঙালি হটাও বা সেনা হটাও এটার কোনো সম্পর্ক নেই। তাদের উচিত ছিল যে ধর্ষকদের বিচার করো। তো সেটার রাষ্ট্রীয় প্রক্রিয়াটা তো শুরু হয়েছে, রাষ্ট্র তো এখানে কোনো গাফলতি করে নাই। তো সেই গাফলতির জায়গাটা না দিয়ে তারা এটা এই যে প্রক্রিয়াটা শুরু হলো, এবং সমগ্রভাবে এক ধরনের চাপ সৃষ্টি করে মানে বিচারটা বা প্রক্রিয়াটা তাদের পক্ষে নেওয়ার জন্য যে জিনিসটা সেটা শুরু হলো। এবং এই যে মানে কাল যে গহিমারাতে যে ঘটনাটা ঘটলো, হৃদয় বিদারক। এতগুলো লোক মারা গেল, এতগুলো লোক আহত হলো, এবং আপনি জানেন প্রথম দিন আপনার 4 জন মানে সেনা সদস্য আহত হয়েছে। তার মধ্যে ভিতরে একজন অফিসারকে মানে সে থেকে আসছিল, সে এটার সাথে পার্ট ছিল না, সে চট্টগ্রাম থেকে গাড়িতে রসদ নিয়ে খাগড়াছড়ি আসছিল। আসার পথে তাকে মেরে তার মাথায় 8টা সেলাই লেগেছে। এবং গতকাল গুইমারাতে 12 জন সেনা সদস্য আহত হয়েছে, এবং 7 জন বিজিবি সদস্য আহত হয়েছে, যাদের ভিতরে এবং একজনকে তারা তুলে নিয়ে যাচ্ছিল। পরে বাকিরা ফোর্স করে
তাকে মানে রক্ষা করা হয়েছে। এই যে ঘটনাগুলো, আমরা যদি এই ঘটনাগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারি যে আসলে ধর্ষণের বিচারটা এটার মুখ্য উদ্দেশ্য ছিল না, এখানে একটা পরিস্থিতি সৃষ্টি করাটা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল, কারণ বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং এরপরে যদি আমরা আর একটা মাস পিছনে যাই তাহলে আমরা দেখি যে এই যে গত মাসেই আপনার রুমাতে একটা ট্রাইবাল মারমা মেয়েকে আপনার ৫ম শ্রেণীর ৫ জন মিলে গ্যাংরেপ করেছে এবং একাধিকবার গ্যাংরেপ করেছে। এই মেয়েটাকে যখন এই মেয়েটা তার ফ্যামিলিকে বলেছে, তখন ওখানে একটা প্রথাগত বিচারের সিস্টেম আছে, মানে তারা তো নর্মাল বিচার করতে দেয় না, সমস্ত ক্রাইম প্রথাগত বিচারে হয়। সেই বিচারটা কি, কোনো মানে পাহাড়ি ছেলে যদি কোনো পাহাড়ি মেয়েকে রেপ করে তাহলে তার শাস্তি হলো শুকর জরিমানা একটা। অর্থাৎ আপনার যদি ১০০ শুকর থাকে আপনি ১০০ মেয়েকে রেপ করতে পারবেন, ১০০০ শুকর থাকলে ১০০০ মেয়েকে আপনি রেপ করতে পারবেন, এটা তাদের প্রথাগত শাস্তি। এবং কোন কোন সম্প্রদায় আবার আছে সেই শুকরটা জবাই করে তার মানে মাথায়, ওই মেয়ের মাথায় ঢেলে ওই মেয়েটাকে পবিত্র করা হয় এবং পাড়ায় ছিটিয়ে পাড়া পবিত্র করা হয় এবং শুকর করা হয়। তো এই ঘটনাটা যখন ঘটেছে, ওই পাড়ায় যখন এই বিচারের বিষয়টা বসানো হয়েছে তখন তাদের ৫ জনকে ৫টা শুকর জরিমানা করা হয়েছে। তো তারা শুকর দিতে অপারগতা করায়, তা বলেছে তোমাদের এক একটা শুকরের দাম ১০,০০০ টাকা করে, ৫ জনকে ৫০,০০০ টাকা ফাইন দেওয়া হলো এবং সেটাও বকেয়া। এটা যখন আমি জানলাম, আমি নিউজ করলাম, নিউজ করার পরে মামলা হলো। মারমা সম্প্রদায়ের লোকজন আপনার রুমাতে এবং বান্দরবনে তারা ব্যাপকভাবে তার মানে মানববন্ধন করে বারবার আহ্বান জানিয়েছে যে এটার সঠিক বিচার করা হোক। তখন কিন্তু আজকে যারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত কথা বলছে, আমি সবাইকে লিখেছি, হ্যাঁ, এই যে মানে চাকমা সার্কেল চিফের স্ত্রী বা আপনি যার কথা, এই যে আপনাদের কালকে আপনার শোতে দেখলাম মাইকেল চাকমা, ওনার আরো অনেককে আমি বলেছি যারা পাহাড় নিয়ে অ্যাক্টিভিস্ট করে, মানে অ্যাক্টিভিজম করে, যারা ঢাকায় যারা সুশীল সমাজ, মানবাধিকার কর্মী বা আইনজীবী বা মিডিয়া কর্মী যারা পাহাড়ের ব্যাপারে অতি সেন্সিটিভ, আমি বলেছি যে এটার ব্যাপারে আপনারা কথা বলেন না কেন, এই মেয়েটার বিচার তো পাওয়ার অধিকার আছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই বিচারটা কিন্তু সেখানে কিন্তু কেউ যায় নাই, কেউ কথা বলে নাই। কারণটা কি, ওইখানে ধর্ষক হলো পাহাড়ি। যখন পাহাড়ে আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখি, আমি একটা সেকেন্ড, ঠিক আছে, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু আমি তারপরও আপনাকে জিজ্ঞেস করছি, মেহেদী হোসেন পলাশ, আপনি কি দায়িত্ব নিয়েই বলছেন যে এখানে আসলে ধর্ষণের ঘটনাটা ভুয়া? আমি আপনাকে বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ব্যক্তিগত অনুসন্ধান, এজ এ সাংবাদিক হিসেবে অনুসন্ধান, এবং যে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, আমি আপনাকে আরো যোগ করি, সেই ছেলেটা যখন বলেছে যে আমি তো ওই সময় আমি খাগড়াছড়িতে অমুক অমুক দোকানে ছিলাম, হ্যাঁ, এবং ওই দোকানগুলোর সিসিটিভির ফুটেজ পুলিশ তদন্তে স্বার্থে ক্লোজ করেছে, আমার কাছে সেই ফুটেজগুলো আমি মানে কালেক্ট করেছি এবং আমি দেখেছি ওই মানে যে সময়টা মানে 9:30 থেকে 10টা, এই সময়টাতে ওই ছেলে খাগড়াছড়ির বিভিন্ন দোকানে, ওই পাড়ার বিভিন্ন দোকানে ছিল এবং সিসিটিভি ক্যামেরাতেও সেটা, একজন লোক ওইখানে ধর্ষণ করছে, আবার একই লোক আপনার খাগড়াছড়ির দোকানগুলোতে আছে, এটা তো হতে পারে না।